আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম গাইস, কি গাইস। অবস্থা সবার? কেমন আছেন? ওয়েলকাম টু মাই অ্যানাদার শর্ট ভিডিও। আজকে আমরা যাচ্ছি কোথায়? আজকে আমরা যাচ্ছি আহসান আর এটার মঞ্জিল। লোকেশনটা হচ্ছে গিয়ে সদরঘাট, ঢাকা। তো যে কোনো মানুষকে বললেই হবে আসাম মঞ্জিলটা কোথায়। শুধু আপনারা ঢাকার যে কোনো স্থান থেকে সদরঘাট বললে আপনাদেরকে নিয়ে আসবে, অথবা বাংলাদেশ থেকে যে কোনো স্থান থেকে সদরঘাট আসা অনেকটা ইজি। তো যাই হোক গাইস, আমরা হচ্ছে গিয়ে বের হয়ে যাই। আর এই হচ্ছে আমরা দুইজন। আমাদের কেমন লাগছে আপনারা জানিয়ে দিবেন। হ্যাঁ আমরা গাইস, চলে অবশ্যই। যাচ্ছি এই তো আহসান এই তো মঞ্জিল। আমরা রাস্তার ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছি হচ্ছে গিয়ে আহসান মঞ্জিলের দিকে, আর এ হচ্ছে গিয়ে বুড়িগঙ্গার পার। সো ঢাকা শহর ঘিরে হচ্ছে গিয়ে বুড়িগঙ্গা নদী অবস্থিত। তো যাই হোক গাছ, বুড়িগঙ্গা শেষ হবে না, তবে ঢাকা শেষ হয়ে যাবে। তো আমরা হচ্ছে গিয়ে রিস্কা দিয়ে চলে যেতে থাকি আহসান মঞ্জিলের দিকে। তো বিকাল টাইম অনেকটা ভালো লাগছিল, প্রায় 3টা সাড়ে 3টার মতো বাজে। তো যাই হোক গাছ, আমরা যদি আহসান মঞ্জিল যারা আসবেন অবশ্যই 4টার আগে যাওয়ার চেষ্টা করবেন, কজ 4টার দিকে হচ্ছে গিয়ে আহসান মঞ্জিল অফ হয়ে যায় বলতে হচ্ছে 4টার পরে হচ্ছে গিয়ে নতুন মানুষ ঢোকায় না। তো ভিতরে যারা থাকে তারা অবশ্যই সন্ধ্যা পর্যন্ত ঘুরতে পারবেন। তো 4টার আগ পর্যন্ত হচ্ছে গিয়ে সবাইকে প্রবেশ করায়। তো যাই হোক গেছে, এর প্রবেশ মূল্য হচ্ছে গিয়ে 40 টাকা করে টিকিট লাগে। আর আমরা হচ্ছে গিয়ে অলরেডি সদরঘাটের কাছাকাছি চলে আসি, এবং এখানে আসার পর হচ্ছে গিয়ে অনেক জ্যামজট থাকে। তো শ্যামবাজার পাড়ার পরে জ্যামজট থাকে, তো যার কারণে হচ্ছে গিয়ে আমরা আবার হেঁটে হেঁটে চলে যাই হচ্ছে গিয়ে আসান মঞ্জিলের দিকে। কজ রিস্টের মধ্যে না বসে থেকে হচ্ছে গিয়ে আমাদের সময়টা নষ্ট না করে আমরা চলে যাই হচ্ছে গিয়ে আসান মঞ্জিলের দিকে। তো যাই হোক গেছে, যে আমরা হাঁটতেছি সবাই মিলে, তো এই হচ্ছে অবস্থা পরিস্থিতি। তো আমরা হচ্ছে অলরেডি আসান মঞ্জিলের কাছে চলে আসি। তো আসান মঞ্জিলের সামনে চলে আসার পরে দেখি বিশাল বড় লাইন। তো লাইনে থেকে দাঁড়িয়ে হচ্ছে কি টিকিট কেটে নেই। তো টিকিট কাটার পর হচ্ছে কি আমরা আসান মঞ্জিলের ভিতরে প্রবেশ করি। যাই হোক গাইস, আমরা এখন চলে যাব আহসান মঞ্জিলের ভিতরে। তো এখানে আসার একটা অনেক বড় ইচ্ছা ছিল, ইচ্ছা না অনেক বড় একটা স্বপ্ন ছিল বলতে গেলে। যাই হোক, আজকে চলে আসলাম আমার একটা পছন্দের মানুষের সাথে। তো অনেক ভাল লাগছে এসে, অনেক খুশি, অনেক তো যা আমরাও বলার একটু বাইরে। বাথটাব নিয়ে নিলাম, এই যে আমি একটু বাথটাব নিয়ে নিলাম, আর হচ্ছে গিয়ে আমরা সামনের দিকে চলে যাই। জি। আর হচ্ছে কি আমরা এখান দিয়ে যাচ্ছিলাম, কস এখান দিয়ে নাকি অফ থাকে, আটকানো থাকে। তো যার কারণে হচ্ছে আমরা এখান দিয়ে একটু ঘুরে যাচ্ছিলাম। আর সামনে হচ্ছে গিয়ে একটি ফুলের দোকান থাকে। হ্যাঁ, তো ওইখান থেকে আমি বায়না করতেছিলাম যে আমাকে ফুল কিনে দিতেই হবে। ফুল কিনে দিয়ে দেন আমার হাতে বেঁধে দিতে হবে। তো আপনারা দেখেন কিভাবে আমার হাতে বেঁধে দেয়। তো এই হচ্ছে গিয়ে ফুল। তো এটার প্রাইস 20 টাকা করে ছিল। তো আমরা হচ্ছে কি কিনি, মানে আমরা না, আমি কিনি। তো কেনার পর হচ্ছে কি আমার ছোট বোনও ছিল, তো ওর জন্য কিনি, শহর জন্য কিনি। তো আমরা হচ্ছে কি কিনে এখানে একটু হাতে বাঁধবো, তো আপনি একটু দেখেন। যদি অভিযোগ কেড়ে নেয় সব অধিকার, তবে অভিনয়ে হয় সবগুলো অভিসার। যদি ঝিলমিল নীলালোকে ঢেকে দেয় আধার, তবে কি থাকে তোমার, বলো কি থাকে আমার। যদি ফুল করে তো আমি ভালোবাসা মহা খুশি, হাতে পেঁচিয়ে দেখেন আপনাদের দেখাচ্ছি। অনেক সুন্দর লাগছে না বলেন? হ্যাঁ, অবশ্যই সুন্দর লাগছে। তো এরপরে হচ্ছে কি আমরা সামনের দিকে চলে যাই, আর আমি একটু হাসতেছিলাম কথা আমার ছোট বোনের জন্য। সেও চেয়েছিল আমাদের মধ্যে ভিডিও বানাবে, বাট যাই হোক গাইজ, তারা পরবর্তীতে বানায়। তো আমাদের সাথে সাথে বানাতে পারে না, তো তারা সামনের দিকে গিয়ে ভিডিওটা বানায়। তো যাই হোক গাইজ, আমরা হাঁটতে হাঁটতে আবার চলে আসি আসাম মঞ্জিলের মানে মেন ভবনের কাছাকাছি। অনেকটা সুন্দর, আপনারা যদি যান তাহলে বুঝতে পারবেন। আমরা জানতাম না এটার ভিতরে এত সুন্দর যে আছে। আমরা জানতাম যে এটা জাস্ট একটা বাড়ির মতো, এখানে জাস্ট ছবি তুলছে এই পর্যন্ত। তো যাই হোক গাইস, আপনারা হচ্ছে আহসান মঞ্জিলের ইতিহাসটা জেনে নেন। তো আমি যতটুকু জানি অতটুকু আপনাদেরকে জানিয়ে দিই। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েত উল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন। পরবর্তীতে তার পুত্র শেখ মতি উল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। বাণিজ্য কুঠি হিসাবে এটি দীর্ঘদিন পরিচিত ছিল। এরপর 1830 এ বেগম বাজারে বসবাসকারী নবাব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি ক্রয় করে বসবাস শুরু করেন। এই বাসভবনে কেন্দ্রে করে খাজা আব্দুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানি নামক একটি ইউরোপীয় নির্মাণ ও প্রকৌশল প্রতিষ্ঠানকে দিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করেন, যার প্রধান ইমারত ছিল আহসান মঞ্জিল। 1859 সালে নবাব আব্দুল গনি প্রাসাদটির নির্মাণ শুরু করেন, যা 1872 সালে সমাপ্ত হয়। তিনি তার প্রিয় পুত্র খাজা আহসান উল্লাহর নাম অনুসারে তার নামকরণ করেন আহসান মঞ্জিল। এই যুগে নবনির্মিত ভবনটি রংমহল ও পুরাতন ভবনটির অন্দরমহল নামে পরিচিত ছিল। 1888 সালে 7ই এপ্রিল প্রবল ভূমিকম্পে পুরো আহসান মঞ্জিলে ব্যাপক ক্ষতি সাধিত হয়। ক্ষতিগ্রস্ত আহসান মঞ্জিল পুনর্নির্মাণের সময় বর্তমানে উঁচু গম্বুজটি সংযোজন করা হয়। পুনর্নির্মাণ ও মেরামতের জন্য রানীগঞ্জ থেকে উন্নত মানের ইট আনা হয়। মেরামত কর্ম পরিচালিত করেন প্রকৌশলী গোবিন্দ চন্দ্র রায়। সে আমলে ঢাকা শহরের আহসান মঞ্জিলের মতো একটি ঝাঁকালো ভবন আর ছিল না। এর পাশাপাশি গম্বুজটি শহরের অন্যতম উঁচু চূড়া হওয়ার তা
বহুদূর থেকেও সবার দৃষ্টি আকর্ষণ করত। ৯৭ সাল ১২ই জুন ঢাকায় ভূমিকম্প আঘাত হানলে আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আহসান মঞ্জিলের দক্ষিণের বারান্দা সহ ইসলামপুর রোড সংলগ্ন নহবত খানাটি সম্পূর্ণ ভেঙে পড়ে। পরবর্তীকালে নবাব আহসানুল্লাহ তা পুনর্নির্মাণ করেন। ১৯৫২ সালে জমিদারি উচ্ছেদ আইনের আওতায় ঢাকা নওয়াব এস্টেট সরকার অধিগ্রহণ করেন, কিন্তু নবাবদের আবাসিক ভবন, আহসান মঞ্জিল ও বাগানবাড়ি সমূহ অধিগ্রহণের বাইরে থাকে। কালক্রমে অর্থাভাব ও নওয়াব পরিবারের প্রভাব প্রতিপত্তি হওয়ার ফলে আহসান মঞ্জিলের রক্ষণাবেক্ষণ দুর্বিধ হয়ে পড়ে। ১৯৬০-এর দশকের এখানে থাকা মূল্যবান দ্রব্যাদি নওয়াব পরিবারের সদস্যরা নিলামে কিনে নেয়। আহসান মঞ্জিল জাদুঘরের ইতিহাস। বাংলাদেশের স্বাধীনতার পর অযত্ন ও অপব্যবহারে আহসান মঞ্জিলের ধ্বংসপ্রাপ্তির ধারপ্রান্তে পৌঁছে যায়। এমন অবস্থায় ১৯৭৪ সালে ঢাকার নওয়াব পরিবারের উত্তরসূরিরা আহসান মঞ্জিলের প্রাসাদ নিলামে বিক্রির পরিকল্পনা করেন। সরকারের ভূমি প্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে নিলামের বিক্রির প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুরের কাছে পেশ করা হয়, কিন্তু শেখ মুজিবুর আহসান মঞ্জিলের স্থাপত্য সৌন্দর্য ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করে ১৯৭৪ সালের ২রা নভেম্বর এটি নিলামে বিক্রির প্রস্তাব নাকচ করে দেন। আহসান মঞ্জিলের সংস্কার, সৌন্দর্যবর্ধন ও জাদুঘরের রূপান্তর শীর্ষক প্রকল্পে বাস্তবায়নে আরও হয় ১৯৮৬ সালের মার্চ মাসে। জাতীয় গুরুত্বপূর্ণ ইতিহাস ও স্থাপত্য নিদর্শন সংরক্ষণের জন্য আহসান মঞ্জিল ভবনটি সংস্কার করে জাদুঘরে রূপান্তর ও প্রসাধনের মাধ্যমে সামঞ্জস্য রেখে ভবনটির পারিপার্শ্বিক এলাকার উন্নয়ন করা প্রকল্পিত মূল উদ্দেশ্য ছিল। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ও প্রকল্পের নির্বাহী সংস্থা ছিল বাংলাদেশ জাতীয় জাদুঘর, তবে প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব বাংলাদেশ জাতীয় জাদুঘর ও গণপূর্ত অধিদপ্তর কর্তৃক সম্পাদিত হয়। নিদর্শন সংগ্রহ ও প্রদর্শনী উপস্থাপনের মাধ্যমে জাদুঘরের রূপান্তরের কাজ সম্পন্ন করে বাংলাদেশ জাতীয় জাদুঘর। ১৯৮৫ সালের ৩ নভেম্বর আহসান মঞ্জিলের প্রাসাদ ও তৎকালীন চত্বর সরকার অধিগ্রহণ করার মাধ্যমে সেখানে জাদুঘর তৈরির কাজ শুরু হয়। ১৯৯০ সালের ২০ সেপ্টেম্বর আহসান মঞ্জিল জাদুঘরের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। জাদুঘরের গ্যালারিতে অনেক কিছু রয়েছে, তো যাই হোক গাইস, আমি এতটুকু বলতে পারছি না, তো যতটুকু পারছি ততটুকু বলছি। তো জাদুঘর গ্যালারির মধ্যে রয়েছে রংমহলের ৩১টি কক্ষের ২৩টিতে প্রদর্শনী উপস্থাপন করা হয়েছে। ৯টি কক্ষ লন্ডনের ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে প্রাপ্ত ওমি ফ্রিটজ কর্তৃক ১৯০৪ সালে তোলা আলোকচিত্রের সাথে মিলিয়ে সাজানো হয়েছে। আহসান মঞ্জিলের তোষাখানা ও ক্রোকারিজ কক্ষে থাকা তোষপত্র ও নওয়াব এস্টেটের পুরনো অফিস এডওয়ার্ড হাউস থেকে প্রাপ্ত বিভিন্ন নিদর্শন সংগ্রহ করে প্রদর্শনীতে দেওয়া হয়েছে। এছাড়া উন্মুক্ত আলোকচিত্রের সাথে মিলিয়ে বিভিন্ন আসবাবপত্র তৈরি ও সমসাময়িক কালের সাদৃশ্যপূর্ণ নিদর্শনাদি ক্রয় ও সংগ্রহ করে গ্যালারিতে উপস্থাপন করা হয়েছে। আহসান মঞ্জিল জাদুঘরে ও যাবৎ সংগৃহীত নিদর্শন সংখ্যা ৪,০৭৭টি। যাই হোক গাইস, আপনাদের এতক্ষণ ইতিহাস সম্পর্কে জানানো হয়েছে, তো আপনারা সবাই আসবেন, ঘুরবেন, মজা পাবেন। এখানে এসে অনেক ইতিহাস সম্পর্কে জানতে পারবেন আপনারা। আমরা যতটুকু জানতাম ততটুকু আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে। তো গাইস, যাই হোক, আমরা গিয়ে এখানে ঘোরাঘুরির পরে কিছু ছবি ক্যাপচার করি এবং গিয়ে ভিডিও করে নেই। তো এগুলো করার পর আমরা আহসান মঞ্জিল থেকে বের হয়ে যাই। তো সদরঘাটে যেহেতু আমরা গিয়েছি, তো আমরা চলে গিয়ে চিন্তা করলাম যে আমরা তাহলে রিভার ভিউ রেস্টুরেন্টে চলে যাই। তো এটা গিয়ে বাংলাদেশের সবচেয়ে ফেমাস একটা রেস্টুরেন্ট ছিল এবং অনেক জনপ্রিয় একটি রেস্টুরেন্ট। তো আমরা গিয়ে রিভার ভিউতে চলে যাই। তো আমরা এখন রিভার ভিউর কাছাকাছি আসি। তো এই রিভার ভিউর প্রবেশ পথ। তো এখানে আপনারা মেনলি ছবি তোলার জন্য আসতে পারেন, খেতেও আসতে পারেন, অনেক সুন্দর জায়গা। তো আপনারা আসলে এখানে মনে হবে একটু বাইরে আসছেন, বাইরে একটা ফিল পাবেন। কিন্তু আপনারা যাবেন সন্ধ্যার মধ্যে, সন্ধ্যার আগে গেলে ওই ভিউটা পাবেন না। সন্ধ্যার মধ্যে লাইট জ্বালানো হয়, তো আপনার পুরো বাইরের অ্যাস্থেটিক একটা ভিডিও দিবে, বুঝতে পারছেন আপনারা? তো যাই হোক গাইস, আমরা কি এখন উপরের দিকে চলে আসছি। আমরা কি একটু সন্ধ্যার একটু আগে আগে আসি, তো যার কারণে লাইটগুলো জ্বালানো হয়নি। তো আমরা যখন নেমে যাচ্ছিলাম তখন লাইটগুলো আবার জ্বালানো হয়। তো আমরা এখানে কিছু খেতে যাইনি, তো টাকা পয়সা নাই এরকমের, তো আমরা খেতে যাইনি। তো আমরা মেনলি এখানে যাই করার ছবি এবং ভিডিও করার জন্য। এখানে ছবিও তুলতে যেতে পারেন, আবার খেতে যেতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো আমরা গিয়ে এখন বাসার দিকে রওনা দিব। তো এই সবাই আমরা আবার ব্যাক করতেছিলাম। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তো আজকে আসি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।